ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ আমরা যদি চিন্তা করি, এটা একটা কিন্তু শুধু মেডিকেল কলেজ না, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ইতিহাসের একটা জীবন্ত সাক্ষী। কিন্তু এটা আমরা একটু আগে যেই ডকুমেন্টারিটা এখানে দেখলাম ঘন্টাখানেক আগে, আমরা যদি এই ডকুমেন্টারিটা চিন্তা করি, বিবেচনা করি, তাহলে কিন্তু আমরা দেখব যে আসলে কিন্তু এটা কিন্তু ইতিহাসের একটা সাক্ষী। আমরা এই ডকুমেন্টারিতে দেখেছি 1952 সালে কিভাবে ঢাকা মেডিকেল কলেজ আমাদের সেই ভাষা আন্দোলনে অবদান রেখেছে। আমরা দেখেছি সেখানে, আমরা জানি 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে ঢাকা মেডিকেল কলেজ কিভাবে সেখানে অবদান রেখেছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে সফল করার জন্য ঢাকা মেডিকেল কলেজ কিভাবে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এবং সবশেষে আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্ট অর্থাৎ জুলাই আন্দোলনে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিভাবে সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বাংলাদেশের ইতিহাসের সাথে। আমরা এই ক্যাম্পাস থেকে শুধু দেশের ভিতরেই হোক, দেশের বাইরেও আমরা জানি বিভিন্ন দেশ থেকে এখানে বিভিন্ন শিক্ষার্থী আসে এখানে। আমরা যে শুধু ভালো ভালো চিকিৎসকই তৈরি করেছি শুধু তা নয়, এখান থেকে আমরা, যদিও এই বিষয়টি নিয়ে এখানে আলোচনা হয়েছে, তারপরেও এখান থেকে আমরা শিক্ষক, গবেষক, সমাজ নেতা, মুক্তিযোদ্ধা, এইরকম অনেক মানুষকে তৈরি করিয়েছি আমরা। এখানে আজকে কয়েকজন চিকিৎসক আছেন, সামনেও আমাদের চিকিৎসক আছেন, আমাদের বিরোধী দল থেকে একজন এখানে চিকিৎসক আছেন যিনি সংসদ সদস্য, সরকারি দল থেকে আছেন, মিনিস্টার আছেন, এমপিজ আছেন, যারা পেশাগতভাবে ডাক্তার, কিন্তু এই মেডিকেল কলেজ থেকেই তারা বেরিয়েছেন। ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই যে মেডিকেল কলেজ 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমেই আমি সাবেক এবং বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ এই প্রতিষ্ঠানের সাথে যারা বিভিন্নভাবে জড়িত প্রত্যেককে আমি জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই দিনে। একই সাথে আমার মনে হয় ঢাকা মেডিকেল কলেজের এই 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা যারা আমাদের সামনে আছেন, যারা আমাদের আশেপাশে আছেন, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, তাদেরকে যেরকম স্মরণ করা উচিত। আজকের এই দিনে বোধহয় এমন অনেক মানুষ আছেন, আমরা ভিডিওতে দেখেছি, একটু ডকুমেন্টারিতে দেখেছি, যারা আমাদের মাঝে নেই, কিন্তু এই প্রতিষ্ঠানকে বেড়ে উঠতে যারা সাহায্য করেছেন, এই মানুষগুলোকে আমি মনে করি আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, ঢাকা মেডিকেল কলেজের এই যে যাত্রা, এই যাত্রাপথে দেশের সকল প্রান্তের সকল মানুষের কাছে কোনো না কোনোভাবে এই মেডিকেল কলেজটি পরিচিত। বিশেষ করে রাজধানীর মানুষের সার্বক্ষণিক একটা নির্ভরতার প্রতীক হচ্ছে এই ঢাকা মেডিকেল কলেজ। এই হাসপাতালের কোনো একটি কক্ষে, এটাও আমরা দেখেছি, আমি যে বক্তব্যটা দিতে যাচ্ছি সেটাও আমার ডকুমেন্টারিতে সুন্দরভাবে ফুটে উঠেছে, কক্ষে অথবা করিডোরে প্রতিদিন এরকম অনেক মানুষ আছে, কেউ হয়তো আনন্দে ভরে উঠছেন, আবার বেদনাতেও ভরে যাচ্ছে যার মন। এখানে নতুন জীবন স্পন্দন যেরকম এখানে তৈরি হচ্ছে, একইভাবে হয়তো এখানে অনেক জীবন আলো নিভে যাচ্ছে। টেলিস্কোপ হাতে এক প্রান্তে যখন একজন ডাক্তারের, টেলিস্কোপের একটা প্রান্তে যখন একজন ডাক্তারের কানে থাকে, ঠিক অন্য প্রান্তে তখন স্পন্দিত একটা মানুষের জীবন, আর চিকিৎসক এবং রোগীকে ঘিরে আবর্তিত হয় কিন্তু একটা পরিবারের অগাধ বিশ্বাস। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যারা চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন, একটু আগেও আমি যে কথাটি বলেছি আলোচনা প্রসঙ্গে, কিংবা একজন চিকিৎসক হওয়া পর্যন্ত যারা পড়াশোনা করছেন, আমাদের ইন্টার্নি যারা আছে তারাও তাদের বিষয়গুলো তুলে ধরেছে আমাদের কাছে। প্রত্যেকটা মানুষের মনোজগতে কিন্তু আমরা যারা নন ডাক্তার, আমাদের যাদের চিকিৎসা আপনাদেরও প্রয়োজন হয়, তারপরেও আমরা মনে করি যে আপনারা সবসময় সুস্থই থাকেন। আমরা যারা নন ডাক্তার, আমাদের চিন্তা ভাবনায় কিন্তু আপনারা এমন একজন মানুষ হিসাবে আমরা আপনাদেরকে চিন্তা করি, যার কাছে কিন্তু আমরা একটা ভরসা পাই, যার কাছে আমরা ভরসা পাই একটা পরম বন্ধু হিসাবে। বিশেষ করে মানুষ কখন যায় আপনাদের কাছে? মানুষ আপনাদের কাছে যায় কিন্তু বিপদে পড়লেই, এবং একজন মানুষ বিপদে পড়ে যখন আরেকজন মানুষের কাছে যায়, তখন কিন্তু সে সেই মানুষটাকে তার ভরসার আশ্রয়স্থল মনে করে বলেই কিন্তু তার কাছে যায়।
সেরকম একটি পরিস্থিতিতে মানুষ আপনাদের কাছে যায়। চিকিৎসকগণই কিন্তু রোগে শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন, এবং এই কথাটি আমি আমার জীবনেও এটি উপলব্ধি করেছি। এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেকগুলো বছর ধরে চিকিৎসা দিয়েছেন। প্রত্যেক মুহূর্তে ওনারা তাকে টেক কেয়ার করেছেন। উনি মৃত্যুর কিছুদিন আগে উনি বিদেশে গিয়েছিলেন। এখানে ডিবেট হচ্ছিল আমাদের মধ্যে যে আবার ওনাকে নিব কি নিব না, নিব কি নিব না। আমি ব্যক্তিগতভাবে যেটা বলেও ছিলাম বিভিন্ন মানুষকে যে আপনারা ওনাকে নিতে চাচ্ছেন, কিন্তু এখানে যেই চিকিৎসকগণ ওনাকে যেই সেবাটা দিচ্ছে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত, আমি দেখেছি বিদেশে, হ্যাঁ বিদেশে গেলে হয়তো টেকনিক্যাল সাপোর্টটা ভালো পাওয়া যাবে, ভালো ইকুইপমেন্ট হয়তো আছে, আরও হয়তো অ্যাডভান্স ইকুইপমেন্ট আছে, ওষুধপত্রের ব্যাপারে খুব হয়তো ডিফারেন্স থাকবে না, হয়তো হার্ডলি ডিফারেন্স থাকবে, কিন্তু এই যে হিউম্যান টেক কেয়ার যেটা, আমি মনে করি না এটা বিদেশে গেলে পাওয়া যেত কোনোভাবে। যেই সেবাটা ওনার জীবনের শেষ দিন না, আমি বলবো শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ মুহূর্তে আমার আল্লাহ তৌফিক দিয়েছিলেন, আমি সেখানে থাকতে পেরেছিলাম। আমি দেখেছি সেই মানুষগুলো কিভাবে ওনাকে সেবা দিয়েছেন, কিভাবে শুশ্রূষা করেছেন ওনার। এইটা বোধহয় যতই ভালো হসপিটাল হোক পৃথিবীর, যতই অর্থ দিয়ে হোক, এইটা পাওয়া যেত না। সেজন্য ব্যক্তিগতভাবে আমি সেই মানুষগুলোর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা তথা চিকিৎসক, নার্স এবং সকল স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে এর ভিতরে যেটি আলাপ আলোচনা হয়েছে, আমাদের প্রত্যেকটা স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে আমরা নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করেছি। কিছুদিন আগে ওসমানী উদ্যানে আমাদের যারা উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করেন সরকারি চিকিৎসকগণ, তারা এটি বলেছিলেন, এবং তাৎক্ষণিকভাবে আমি সেই ব্যবস্থাটি সমস্যার সমাধানের চেষ্টা করেছি। ব্যাপারটি ধীরে ধীরে আমরা সিচুয়েশনটি নিশ্চয়ই উন্নত করতে সক্ষম হয়েছি। এর বাইরে আমরা হাসপাতালগুলোতে এই সিকিউরিটির জন্য 10 জন করে আনসার সদস্য মোতায়েনের যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি, এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরও 5000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। পাশাপাশি শুধু তো ডাক্তার বা চিকিৎসক অ্যাপয়েন্ট করলেই হবে না, এর পাশাপাশি ওনাদের হ্যান্ডসগুলোও লাগবে। ফলে আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদও দ্রুত সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরও 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, যাতে করে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং হাসপাতাল পর্যায়ে নিরাপদ মাতৃত্ব এবং দক্ষ প্রসব সেবা এবং নবজাতকের মানসম্মত পরিচর্যা নিশ্চিত এবং নিরাপদ করা যায়।